নমস্কার, আমি শুভাঙ্গী। চলে এসেছি আমরা নক্ষত্রের আলো স্টুডিওতে এবং সমস্যার সমাধান করতে এবং আমাদের সকলের যে সমস্যার সমাধান করে আমাদের খুব কাছের এবং আমাদের ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড এবং আজকে জ্যোতিষশাস্ত্রে একটা রেভলিউশন এনেছেন তিনি। আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে এই মুহূর্তে জ্যোতিষবিদ শ্রী জয়দীপ শাস্ত্রী মহাশয়। অনেক, অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে এবং শুরুতেই আমরা ভগবানের নাম নিয়ে অনুষ্ঠানটি শুরু করি এবং তারই আজকে শুরু করব সেভাবে। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বহু মানুষ বহু কোশ্চেন করে। কোশ্চেনের ভান্ডার, ফোন, এসএমএস, মেল ভর্তি হয়ে যায়। অনেকের কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়, অনেকের কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয় না। যাদের দেওয়া হয় না তারা তাদের কাছে ক্ষমাপ্রার্থী নিশ্চয়ই হবে, হয় আজ না হলে কাল। দেখি কাদের কাদের কোশ্চেন এসছে, তাদের জন্য কি বলা যায়। সরাসরি যাব প্রশ্নে। আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, ফেসবুক পেজ আছে। সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সমস্যার কথা এবং সরাসরি আমরা সমাধান করব। যদি আপনারা সেই লাকি ব্যক্তিটা হন। অনেক প্রশ্ন থাকে অবশ্যই। অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী আমাদের ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজের নাম এবং ইনস্টাগ্রাম অবভিয়াসলি আছে। যাব সরাসরি প্রশ্নে এবং শ্রী শুভঙ্কর মিত্র প্রশ্ন করেছে এবং বয়স ২৮ বছর। একজন ছদ্মনাম অবশ্যই দিয়েছে এবং তিনি একজন যুব নেতা। সবে রাজনীতিতে পদার্পণ করেছেন এবং বলছেন আমার বাড়ি বর্ধমান এবং প্রশ্নটাও খুব সুন্দর করেছেন। আমি তরুণ রাজনীতিতে নতুন এসেছি। আমি সত্যিকারের পরিবর্তন আনতে চাই। কিন্তু পুরনোরা বলছেন তুমি বুঝবে না। অনেক কিছু মানতে হয়। আমার মনে হচ্ছে সৎ থেকে রাজনীতি করা সম্ভব নয়। জ্যোতিষ কি আমাকে বলতে পারবে আমার ভবিষ্যৎ কি হবে? প্রথমেই একটা কথা বলি শুভঙ্কর বাবু, আপনি ২৮ বছর বয়সের রাজনীতিতে এসেছেন পরিবর্তন আনতে। এই কথাটা শুনে আমার মনে অনেক প্রশ্ন জাগলো। আপনি কি জানেন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বিপ্লবগুলি করেছিলেন তরুণরা? ভগৎ সিং ছিলেন 23 বছরের। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন কংগ্রেসে যোগ দেন তখন তার বয়স ছিল মাত্র 25। আপনার মতো তরুণরা ইতিহাস বদলায়। এখন জ্যোতিষ কি বলছে শুনতে ইচ্ছা করছে আপনার? তাহলে শুনুন। তরুণ নেতার কুণ্ডলীর যোগ, মঙ্গলের যৌবন তরুণ রাজনীতির গ্রহ। তরুণ বয়সে মঙ্গল সবচেয়ে সক্রিয় থাকেন। মঙ্গল হলেন যোদ্ধার গ্রহ, আদর্শের গ্রহ, সংগ্রামের গ্রহ। আপনার বয়স 28, এটা মঙ্গলের সবচেয়ে শক্তিশালী সময়। এই সময়ে যে সংগ্রাম করে সে পরে স্মরণীয় হয়। বৃহস্পতির আদর্শ তরুণ নেতার সবচেয়ে বড় শক্তি। আপনার বয়সে বৃহস্পতি সবচেয়ে বেশি প্রভাব রাখেন, কারণ তিনি গুরু ও আদর্শের গ্রহ। তরুণ বয়সে যে আদর্শ গ্রহণ করা হয় সেটা সারা জীবন থাকে। যদি এই বয়সে আদর্শ ঠিক রাখতে পারেন পরে কেউ নষ্ট করতে পারবে না। শনির সতর্কবাণী জানেন? সবকিছু মানলে কি হয়? পুরনোরা বলছে অনেক কিছু মানতে হয়। এই অনেক কিছু মানা মানে কি জানেন? শনির নিয়ম অনুযায়ী যে মানুষ নীতির বিরুদ্ধে যায় শনি তাকে একদিন এমন পরিস্থিতিতে ফেলেন যেখান থেকে বের হওয়া অসম্ভব হয়। যারা আপনাকে বলছেন অনেক কিছু মানতে হয় তারা নিজেরা কতটা সফল সেটা দেখুন। একটা কাহিনী বলি, পুরাণের একটা কাহিনী, অভিমন্যু ও প্রহ্লাদের যৌবন, দুটো তরুণের গল্প বলি। প্রথম গল্প প্রহ্লাদ। প্রহ্লাদের পিতা ছিলেন হিরণ্যকশ্যপু। তিনি বলেছিলেন আমার নিয়ম মানো, ঈশ্বরের নাম নিও না। প্রহ্লাদ মানেননি, বলেছিলেন আমার আদর্শ ছাড়বো না। পিতা তাকে বারবার শাস্তি দিয়েছিলেন কিন্তু প্রহ্লাদ টিকে ছিলেন। শেষে নৃসিংহদেব নৃসিংহদেব এসেছিলেন, প্রহ্লাদ রক্ষা পেয়েছিলেন, হিরণ্যকশ্যপু শেষ হয়েছিলেন। আমরা হিরণ্যকশ্যপ নামে যাকে চিনি। দ্বিতীয় গল্প বলি, অভিমন্যু। অভিমন্যু জানতেন চক্রব্যূহ প্রবেশ করলে হয়তো বের হতে পারবেন না, তবু গেলেন, কারণ ধর্মের পথে লড়াইটা বা লড়াই করাটাই তার কাজ ছিল। তিনি শহীদ হয়েছিলেন কিন্তু ইতিহাস তাকে বীর হিসেবে মনে রেখেছেন। শুভঙ্কর বাবু, আপনি প্রহ্লাদের মতো হতে পারেন, অভিমন্যুর মতো হতে পারেন। আদর্শ ধরে রাখলে হয় ভয় পাবেন, হয় জয় পাবেন, নয়তো ইতিহাস পাবেন। কি বললাম? হয় ভয়কে জয় করে জয় পাবেন, নয়তো ইতিহাস পাবেন। দুটোই মহান। কি বিশ্বাস করবেন কি করবেন এটা আপনার উপর। বিশ্বাস করুন সৎ থেকে রাজনীতি করা সম্ভব, কঠিন কিন্তু সম্ভব, এবং যে সৎ থেকে করে সে দীর্ঘস্থায়ী হয়। বিশ্বাস করবেন না কোনটা রাজনীতিতে সৎ থাকা যায় না, এটা ভুল। এটা
পরাজিতদের কথা যারা নিজেরা সৎ থাকতে পারেনি তারা এই কথা বলে, নিজেদের সান্ত্বনা দেয়। আর কি করবেন? প্রতিটি সিদ্ধান্তে নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি আমার আদর্শের বিরুদ্ধে? যদি বিরুদ্ধে হয়, করবেন না। কি করবেন? যেটা করবেন না, তাড়াহুড়ো করবেন না। 28 বছর সব পাওয়া সম্ভব নয়। 28 বছরে ধৈর্য রাখুন। এরা তন্ত্রের প্রতিকার দেব তরুণ নেতার জন্য, মঙ্গলের শক্তি সক্রিয় রাখার জন্য। রাখুন এটা। প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যান, সিঁদুর ও চামেলি তেল অর্পণ করুন। ওং অং অঙ্গারা কায় নাম, ওই মন্ত্রটা 108 বার জপ করুন। সংগ্রামের শক্তি বাড়বে। বৃহস্পতির আদর্শ রক্ষার সাধনা। প্রতি বৃহস্পতিবার সকালে একটি গাছে জল দিন। মনে মনে বলুন, আমার আদর্শ এই গাছের মতো, জল পেলে বাড়বে, না পেলে শিকড় ধরে রাখবে। সূর্যের দৃঢ়তার মন্ত্র শুনবেন। প্রতিদিন সকালে সূর্যকে জল দিয়ে বলুন, হে সূর্যদেব, আমাকে আপনার মতো দৃঢ় করুন। একটা বার্তা দেব শুভঙ্কর বাবু, আপনার কুণ্ডলিতে রাজনৈতিক সাফল্যের যোগ আছে কিনা, মঙ্গল ও বৃহস্পতি আপনার পক্ষে কাজ করছে কিনা, এবং আপনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সুযোগ কখন আসবে, এটা জানতে জন্ম তারিখ, জন্ম সময় নিয়ে একবার আসতে হবে আপনাকে। তরুণ বয়সের আদর্শই বৃদ্ধ বয়সের সম্পদ, তাই তো নাকি? একদম। তরুণ বয়সের আদর্শই বৃদ্ধ বয়সের সম্পদ। যে তরুণ বয়সে আদর্শ বিক্রি করে, সে বৃদ্ধ বয়সে সম্মান কিনতে পারে না। আর যে তরুণ বয়সে আদর্শ ধরে রাখে, বৃদ্ধ বয়সে সেই আদর্শই তাকে অমর করে রাখে। তরুণ বাবু, যাব পরের প্রশ্নে, এবং রাজধর্ম কি এ নিয়ে প্রশ্ন, এবং শ্রী বিপ্লব শর্মা আমাদেরকে প্রশ্ন করেছেন। বয়স তার 47 ইয়ার্স এবং ছদ্মনাম দিয়েছেন, এবং সে একজন ব্যবসায়ী এবং তার বাড়ি কলকাতা, এটা আমরা জানতে পেরেছি। এবং বলছে, শাস্ত্রীজি, আমাদের শাস্ত্রে রাজধর্ম বলে একটা কথা আছে। একজন সত্যিকারের রাজার কি কি গুণ থাকা উচিত? আজকের রাজনীতিবিদরা কি সেই মানদণ্ডে উত্তীর্ণ? জ্যোতিষ ও শাস্ত্রে কি বলে, জানতে চেয়েছি আপনার কাছে। প্রথমে একটা কথা বলি বিপ্লব বাবু, রাজধর্ম এই দুটো শব্দ আজকের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রয়োজন এবং সবচেয়ে কম আলোচিত। মহাভারতে ভীষ্ম পিতামহ যুধিষ্ঠিরকে রাজধর্মের শিক্ষা দিয়েছিলেন শরশয্যায় শুয়ে, মৃত্যুশয্যায়, কারণ তিনি জানতেন এই জ্ঞান যদি পরবর্তী রাজা না পায় তাহলে রাজ্য ধ্বংস হবে। আর সেই রাজধর্মের কথাই বলবো। জ্যোতিষের বিশ্লেষণ করব, সত্যিকারের রাজার গ্রহণযোগ্য বা গ্রহ যোগ বলবো আজকে। প্রথম গুণ, সূর্যের মতো নিরপেক্ষতা। সূর্য প্রতিদিন ওঠেন, ধনী গরিব উঁচু নিচু সবার ঘরে সমান আলো দেন। কোনো বাড়িতে বেশি, কোনো বাড়িতে কম, এটা সূর্য করেন না। শাস্ত্রে বলে সূর্যবৎ, সূর্যবৎ রাজা। রাজার বিচার সূর্যের মতো নিরপেক্ষ হওয়া উচিত। যে রাজার কুণ্ডলিতে সূর্য নবম বা দশম ভাবে শক্তিশালী, তিনি স্বাভাবিকভাবেই ন্যায়বান হন, তার সিদ্ধান্তে পক্ষপাত থাকে না। দ্বিতীয় গুণে যদি আমি বলি, চন্দ্রের মতো জনসংযোগ। চন্দ্র প্রতি রাতে জনগণের সাথে থাকেন, তিনি দূরে থাকেন না, তিনি আলো দেন, নিজে জ্বলেন না, সূর্যের আলো ধার করে মানুষের কাছে পৌঁছে দেন। শাস্ত্রে বলে চন্দ্রবৎ শীতল, রাজার ব্যবহার চন্দ্রের মতো শীতল ও স্নেহময় হওয়া উচিত। যে নেতা জনগণের কাছে যান, তাদের কথা শোনেন, সেই নেতার চন্দ্র শক্তিশালী। তৃতীয় গুণ বলবো বৃহস্পতির মতো প্রজ্ঞা। বৃহস্পতি হলেন দেবগুরু, তিনি সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবেন, তাড়াহুড়ো করেন না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন। শাস্ত্রে বলে মন্ত্রীবৎ প্রজ্ঞাবান, মানে রাজার পরামর্শদাতা থাকবেন এবং সেই পরামর্শ শুনবেন। যে নেতা শুধু নিজের মাথায় চলেন, কারো কথা শোনেন না, তার বৃহস্পতি দুর্বল। চতুর্থ গুণ বলবো শনির মতো ন্যায় বিচার। শনি দেরি করেন কিন্তু ভুল করেন না, তিনি ধনীকে ছাড় দেন না, গরিবকে বঞ্চিত করেন না। শাস্ত্রে বলে দণ্ডে সমদর্শী, মানে শাস্তি দেওয়ার ক্ষেত্রে রাজা সমান দৃষ্টিতে দেখবেন। পঞ্চম গুণে কথা বলবো মঙ্গলের মতো সাহস। মঙ্গল হলেন ক্ষত্রিয়ের গ্রহ, তিনি সত্যের জন্য লড়াই করেন, ভয় পান না। শাস্ত্রে বলে সুরবিক্রান্ত, কি বলে? সুরবিক্রান্ত, মানে রাজা সাহসী হবেন, অন্যায়ের সামনে মাথা নোয়াবেন না। পুরাণে এক কাহিনী আছে, শ্রী রামের রাজধর্ম, রাম রাজ্য, এই দুটো শব্দ ভারতের সবচেয়ে আদর্শ শাসনের প্রতীক। কিন্তু রাম রাজ্যের আসল রহস্য কি ছিল জানেন? রাম রাজা হওয়ার পরে প্রথম যে কাজটা করেছিলেন, তিনি সিংহাসনে না বসে প্রথমে গুরু বৈশিষ্ট্যের কাছে গিয়ে
পায়ে পড়েছিলেন, বলেছিলেন গুরুদেব আমাকে রাজধর্ম শেখান। একজন রাজা যিনি ইতিমধ্যে 14 বছর বনবাস করেছেন, রাবণকে পরাজিত করেছেন, তিনিও বলছেন আমাকে শেখান। এটাই রাজধর্মের প্রথম শিক্ষা, কি? বিনয়। রাম রাজ্যে কি ছিল জানেন? কেউ অকালে মারা যেত না, কেউ অসুস্থ হলে রাজ দরবার থেকে চিকিৎসা আসতো, কেউ ক্ষুধার্ত থাকতো না, কেউ অন্যায়ের শিকার হলে রামের দরবারে সরাসরি বলতে পারত। একবার একজন সাধারণ ধোপা রামের বিরুদ্ধে কথা বলেছিল, রাম তাকে শাস্তি দেননি, বরং সেই কথায় কষ্ট পেয়ে সীতাকে বনবাস দিয়েছিলেন। জানো এগুলি? কারণ রাজধর্মে প্রজার কথাকে রাজার ব্যক্তিগত জীবনের চেয়ে বড় মনে করা হয়। এটাই রাজধর্মের সবচেয়ে কঠিন পরীক্ষা। নিজের সুখের বা নিজের শখের চেয়ে প্রজার সম্মান বড়। বিপ্লব বাবু, আজকের রাজনীতিতে যে নেতা এই 5টি গুণ রাখেন, সূর্যের নিরপেক্ষতা, চন্দ্রের স্নেহ, বৃহস্পতির প্রজ্ঞা, শনির ন্যায় এবং মঙ্গলের সাহস, সেই নেতাই সত্যিকারের রাজধর্ম পালন করছেন। কি বিশ্বাস করবেন কি করবেন না আপনার ব্যবহার বা আপনার কথা বা আপনার বিশ্বাস। বিশ্বাস করুন, রাজধর্ম শুধু পুরাণের কথা নয়, এটা আজকের রাজনীতিতেও প্রযোজ্য। যে নেতা এই গুণগুলো রাখেন তিনি দীর্ঘস্থায়ী হন। আর যেটা বিশ্বাস করবেন না সেটা হলো আদর্শ রাজনীতি সম্ভব নয়, এটা পরাজিতদের কথা, এটা বিশ্বাস করবেন না। আর কি করবেন? ভোট দেওয়ার আগে এই 5টি গুণ দিয়ে প্রার্থীকে বিচার করুন। যেটা করবেন না, শুধু জাত, ধর্ম বা দলের নামে ভোট দেবেন না। তন্ত্রর প্রতিকার বলি, দেশের জন্য রাম নাম জপ, রাম নাম জপ। দেশের রাজধর্ম ফেরানোর প্রার্থনা করুন। প্রতিদিন শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম 108 বার জপ করুন। এটা শুধু ব্যক্তিগত সাধনা নয়, এটা দেশের জন্য প্রার্থনা। রবিবারের সূর্য পূজা করুন। প্রতি রবিবার সূর্যকে জল দিয়ে মনে মনে বলুন, হে সূর্যদেব, এই দেশে রাজধর্মের পুনরুদ্ধার হোক। রাম রাজ্য মানে শুধু একটা ঐতিহাসিক সময় নয়, রাম রাজ্য মানে একটি আদর্শ, যেখানে রাজা সূর্যের মতো নিরপেক্ষ, চন্দ্রের মতো স্নেহময়, শনির মতো ন্যায়বান। সেই আদর্শ যেদিন ফিরবে সেদিন ভারত আবার সোনার ভারত হবে। তাই তো নাকি? একদমই তাই। যাব পরের প্রশ্নে। হিন্দু রাষ্ট্র দর্শন ও আধুনিক রাজনীতি নিয়ে একটা প্রশ্ন করেছেন আমাদের। প্রশ্ন যিনি করেছেন শ্রীমতী গায়ত্রী মিশ্র, এবং তার বয়স 53 ইয়ার্স, এবং তিনি একজন শিক্ষিকা, সংস্কৃত পড়ান, এবং তিনি বলছেন যে শাস্ত্রীজি আমাদের কৌটিল্যের অর্থশাস্ত্র, মনুস্মৃতি, মহাভারতের শান্তি পর্ব, এগুলোতে রাজনীতির যে নিয়ম আছে সেগুলো কি আজকের রাজনীতিতে প্রাসঙ্গিক, নাকি এগুলো পুরনো হয়ে গেছে? জানতে চেয়েছে আপনার কাছে। প্রথমে একটা কথা বলি, গায়ত্রী দেবী আপনি সংস্কৃত শিক্ষিকা, আপনি জানেন এই শাস্ত্রগুলি কতটা গভীর। কিন্তু আপনি আজ একটা চ্যালেঞ্জ করব, কিন্তু আমি আজ একটা চ্যালেঞ্জ করব আপনাকে। পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক দর্শন কয়েকশো বছর পুরনো, কিন্তু ভারতের রাজনৈতিক শাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র কয়েক হাজার বছরের পুরনো, জানেন? এবং আজও প্রাসঙ্গিক। কেন? এর উত্তর দেব আজ। জ্যোতিষ ও শাস্ত্রের আলোয় বিশ্লেষণ করব আজ। কৌটিল্যের সপ্তাঙ্গ রাজ্য তত্ত্ব জ্যোতিষের সাথে মিল কোথায়? কৌটিল্য বলেছিলেন একটি রাজ্যের 60টি অঙ্গ আছে। কি বলেছিলেন? একটি রাজ্যের 60টি অঙ্গ আছে। স্বামী, রাজা নিজে, অমাত্য, মন্ত্রী পরিষদ, জনপদ, ভূখণ্ড, জনগণ, দুর্গ, নিরাপত্তা ব্যবস্থা, কোষ, রাজকোষ, দণ্ড, সামরিক শক্তি, মিত্র, বৈদেশিক সম্পর্ক। এবার দেখুন, জ্যোতিষের সপ্তগ্রহ আছেন সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এই দুটোর মধ্যে একটা অদ্ভুত মিল আছে। সূর্য মানে রাজা নিজে, চন্দ্র মানে জনগণ, মঙ্গল মানে সামরিক শক্তি, বুধ কূটনীতি ও যোগাযোগ, বৃহস্পতি মন্ত্রী পরিষদের প্রজ্ঞা, শুক্র রাজকোষ ও সম্পদ, শনি ন্যায় বিচার ও দণ্ড। কৌটিল্য জ্যোতিষ জানতেন, তিনি জানতেন রাজ্যের 60টি অঙ্গ সপ্ত গ্রহের প্রতিফলন। যে রাজ্যে এই 60টি অঙ্গ সুস্থ সেই রাজ্য টেকে, যে রাজ্যে একটিও দুর্বল সেই রাজ্য ভাঙতে শুরু করে। মনুস্মৃতির রাজধর্ম আজকের প্রেক্ষাপটে মনু বলেছিলেন রাজা দ্বন্দ্বধারী হবেন কিন্তু দ্বন্দ্বপ্রিয় হবেন না। অর্থাৎ শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে কিন্তু শাস্তি দিতে আনন্দ পাবেন না। আজকের রাজনীতিতে এটাই সবচেয়ে বেশি দরকার।
শান্তি পর্বের মহাজ্ঞান। মহাভারতের শান্তি পর্বে ভীষ্ম যুধিষ্ঠিরকে বলেছিলেন যে রাজা প্রজার কথা না শুনে শুধু নিজের মতো চাপিয়ে দেন, তিনি রাজা নন, তিনি অত্যাচারী। এবং যে রাজা প্রজার সমালোচনা সহ্য করতে পারেন না, তার রাজত্ব দীর্ঘস্থায়ী হয় না। জানেন, একটা কাহিনী বলি আপনাকে। চাণক্য চন্দ্রগুপ্ত ভারত নির্মাণ চাণক্য শুধু একজন জ্যোতিষী ছিলেন না, তিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রবিজ্ঞানী। নন্দ বংশের পতনের পর ভারত ছিল বিচ্ছিন্ন, ছোট ছোট রাজ্য, নিজেদের মধ্যে যুদ্ধ, বিদেশি আক্রমণের আশঙ্কা। চাণক্য একটি স্বপ্ন দেখিয়েছিলেন, অখণ্ড ভারত, অখণ্ড ভারত। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে তিনি শুধু তলোয়ার ব্যবহার করেননি, তিনি ব্যবহার করেছিলেন কি? কূটনীতি, শত্রুদের ভাগ করে দিয়েছিলেন। অর্থনীতি, রাজকোষ মজবুত করেছিলেন। সংস্কৃতি, হিন্দু ঐতিহ্যকে রাষ্ট্রের ভিত্তি বানিয়েছিলেন। জ্যোতিষ, সঠিক সময়ে সঠিক যুদ্ধ করেছিলেন। চাণক্য বলেছিলেন সর্বভূত হিতে রত রাজা, মানে রাজার কাজ সকল প্রাণীর কল্যাণে নিয়োজিত থাকা। এই একটা বাক্যে ভারতের রাজনৈতিক দর্শনে সার আছে। গায়ত্রী দেবী, চাণক্যের অর্থশাস্ত্র আজকের রাজনীতিতে পুরানো নয়, এটা চিরন্তর। কারণ মানুষের স্বভাব, ক্ষমতার লোভ এবং সমাজের প্রয়োজনীয়তা এগুলি হাজার বছরের বদলায়নি, এগুলি হাজার বছরেও বদলায়নি। কি বিশ্বাস করবেন আপনি আর কি করবেন না, আজকে আমি সেটা আপনাকে বলবো। বিশ্বাস করবেন যেটা, সেটা হলো ভারতের প্রাচীন রাজনৈতিক শাস্ত্র আজও প্রাসঙ্গিক, এগুলি পড়া ও শেখা উচিত। যেটা বিশ্বাস করবেন না, পুরনো শাস্ত্র আধুনিক রাজনীতিতে কাজ করে না, এটা যারা বলেন তারা শাস্ত্র জানেন না, শাস্ত্র পড়েন না। আর যেটা করবেন, কৌটিল্যের অর্থশাস্ত্র, মহাভারতের শান্তি পর্ব, এগুলি পড়ুন, আজকের রাজনীতির সাথে মিলিয়ে দেখুন, দেখবেন তো কি হয়, অনেকটা মিল পাবেন। আর যেটা করবেন না, শাস্ত্রকে শুধু পূজার বিষয় মনে করবেন না, এটা জ্ঞানের ভান্ডার, ব্যবহার করুন। আজকে আপনাকে তন্ত্রের কিছু প্রতিকার দেব। গায়ত্রী মন্ত্র জ্ঞান ও নেতৃত্বের মন্ত্র। ওং ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই মন্ত্র শুধু ব্যক্তির জন্য নয়, দেশের নেতৃত্বের জন্য প্রার্থনা। প্রতিদিন 108 বার জপ করুন। সরস্বতী পূজা, জ্ঞান ভিত্তিক রাজনীতির জন্য প্রতি বৃহস্পতিবার সরস্বতীর পূজা করুন, প্রার্থনা করুন, হে মা, হে দেশের নেতারা যেন জ্ঞানের পথে চলেন। ভারত একমাত্র সভ্যতা যে হাজার বছর আগে, রাজনীতির বিজ্ঞান লিখে গেছে। চাণক্য, মনু, ভীষ্ম এরা শুধু ইতিহাসের মানুষ নন, এরা চিরকালের শিক্ষক। যে রাষ্ট্র এদের কথা মনে রাখে সে রাষ্ট্র টেকে, যে ভুলে যায় সে হারায়। জানেন? জানলে আমাকে কমেন্ট করে জানাবেন। যাব পরের প্রশ্নে। জাতীয়তাবাদ ও ধর্ম নিয়ে প্রশ্ন, এবং শ্রী সুরজিৎ ঘোষাল প্রশ্ন করেছে, এবং তার বয়স 43 ইয়ার্স, এবং আমরা জানতে পেরেছি তিনি একজন শিক্ষক, এবং তিনি বর্ধমানে থাকেন, এটা তার প্রশ্নে উল্লেখ করা আছে। এবং বলছেন, শাস্ত্রীজি, আজকাল দেখছি অনেক নেতা ধর্মের নাম নিচ্ছেন। কেউ বলছেন ধর্ম ও রাজনীতি আলাদা, কেউ আবার বলছেন একসাথে চলে। শাস্ত্র কি বলে ধর্ম ও রাজনীতি সম্পর্কে কি হওয়া উচিত, জানতে চেয়েছি আপনার কাছে। প্রথমেই একটা কথা বলি সুরজিৎ বাবু, এই প্রশ্নটা ভারতের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে জরুরি প্রশ্নগুলির একটি। কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা জিনিস পরিষ্কার করা দরকার। ভারতীয় শাস্ত্রে ধর্ম শব্দটা আজকের রিলিজিয়ান অর্থে ব্যবহার হয়নি। ধর্ম মানে কর্তব্য, নীতি, সত্য এবং সৃষ্টির নিয়ম। এই অর্থে ধর্ম ও রাজনীতি কখনোই আলাদা হতে পারে না। আমি যদি জ্যোতিষ বিশ্লেষণ করি, ধর্ম ও রাজনীতির গ্রহ নিয়ে আমি যদি আলোচনা করি, তাহলে নবম ভাব ধর্মের ঘর, জ্যোতিষের নবম ভাব হলো ধর্মের ঘর। এই ভাব শক্তিশালী হলে মানুষ নীতিবান হন, সত্যের পথে চলেন। একজন রাজনীতিবিদের কুণ্ডলিতে যদি নবম ভাব শক্তিশালী হয়, তিনি স্বাভাবিকভাবেই ধর্মের পথে রাজনীতি করেন। দশম ভাব কর্মের ঘর, দশম ভাব মানে কর্মের ঘর, দশম ভাব হলো রাজনীতি ও কর্মের ঘর। এই দুটো ভাব যখন একে অপরের সাথে সংযুক্ত হয়, তখন তৈরি হয় কি? ধর্ম কর্ম যোগ। এই যোগে যে নেতা জন্মান, তিনি রাজনীতিকে ধর্মের মতো পালন করেন, ক্ষমতা তার কাছে সেবার সুযোগ।
ভোগের নয়। সূর্য বৃহস্পতির সম্পর্ক আদর্শ রাজধর্মের যোগ। সূর্য হলেন রাজার গ্রহ, বৃহস্পতি হলেন ধর্মের গ্রহ। এই দুই গ্রহ যখন শুভ সম্পর্কে থাকেন তখন রাজনীতি ও ধর্ম একসাথে চলেন। একটা কাহিনী বলবো, অবশ্যই। পুরাণের এক কাহিনী বলি। যুধিষ্ঠিরের রাজ রাজসূহ যজ্ঞ, যুধিষ্ঠির রাজা হওয়ার পরে রাজসূহ যজ্ঞ করলেন, কিন্তু এই যজ্ঞ শুধু রাজনৈতিক ক্ষমতার প্রদর্শন ছিল না। এই যজ্ঞে যুধিষ্ঠির ঘোষণা করেছিলেন, আমি ক্ষমতা নিচ্ছি ধর্মের রক্ষার জন্য, প্রজার সেবার জন্য, ঈশ্বরের নামে শপথ নিচ্ছি, অধর্মের পথে যাব না। এই যজ্ঞে কৃষ্ণ উপস্থিত ছিলেন। কৃষ্ণ বলেছিলেন, যুধিষ্ঠির রাজ্য তুমি পেয়েছো, যুধিষ্ঠির রাজ্য তুমি পেয়েছো, কিন্তু রাজ্যের মালিক তুমি নও, মালিক ঈশ্বর, তুমি তার প্রতিনিধি। এই একটা কথায় ভারতীয় রাজনৈতিক দর্শনের মূল সত্য আছে। রাজা রাজা ঈশ্বরের প্রতিনিধি, মালিক নন। যে রাজনীতিবিদ এটা বোঝেন তিনি জনগণকে সেবা করেন, যে বোঝেন না সে শুধু ক্ষমতা উপভোগ করেন। আর আপনাকে আজকে আমি দুটো কথা বলবো, যেটা বিশ্বাস করবেন আর কোনটা বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন কোন কথা? ভারতীয় অর্থে ধর্ম ও রাজনীতি আলাদা নয়। ধর্ম মানে নীতি, এবং নীতি ছাড়া রাজনীতি পশুর মতো। আর যেটা বিশ্বাস করবেন না সেটা হলো ধর্মের নাম নিলেই ধার্মিক, এটা ভুল। ধর্ম নামে নয়, কর্মে প্রকাশ পায়। যেটা করবেন, যে নেতার কাজে ধর্মের প্রমাণ আছে তাকে বিশ্বাস করুন, শুধু কথায় নয়। যেটা করবেন না, ধর্মকে শুধু ভোটের হাতিয়ার হিসাবে দেখাবেন না। তন্ত্রের একটা প্রতিকার আপনাকে বলবো, রাষ্ট্র রক্ষার বৈদিক প্রার্থনা, সর্বে ভবন্ত সুখিন সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এই মন্ত্র প্রতিদিন জপ করুন, এটা দেশের জন্য সবচেয়ে বড় প্রার্থনা। ভারতীয় দর্শনে রাজা ঈশ্বরের প্রতিনিধি, তার কাজ সেবা ভোগ নয়। যে রাজনীতিবিদ এটা বোঝেন তিনি চিরকাল মানুষের মনে থাকেন, যে বোঝেন না ক্ষমতা শেষে তাকে কেউ মনে রাখেন না। বুঝতে পারলেন? যাব পরের প্রশ্নে, এবং খুব ভালো একটা টপিক আমাদের সঙ্গে আছে, মন্দির, রাজনীতি ও আধ্যাত্মিকতা। এবং প্রশ্ন করছেন শ্রী রাজেশ উপাধ্যায়, এবং ছদ্মনামী আমরা বলতে পারি। বয়স 60 বছর জানিয়েছেন, এবং তিনি একজন সমাজকর্মী এবং পুরোহিত। এবং বলছে তিনি, শাস্ত্রীজি, আমাদের মন্দিরগুলো শুধু ধর্মের জায়গা ছিল না, এইগুলো ছিল সমাজের কেন্দ্র। শিক্ষা, চিকিৎসা, বিচার সব মন্দিরে হতো। আজ মন্দির নিয়ে রাজনীতি হচ্ছে। জ্যোতিষী বলুন, মন্দিরের আসল শক্তি কোথায়? আপনার থেকে জানতে চেয়েছে, এবং মন্দির রক্ষার গ্রহযোগ কি, আপনার থেকে জানতে চাই। প্রথমেই একটা কথা বলি রাজেশ বাবু, আপনি একটা অত্যন্ত গভীর কথা বললেন। মন্দির শুধু পাথরের কাঠামো নয়, মন্দির হলো একটি সভ্যতার প্রতীক। ভারতের যে মন্দিরগুলো হাজার বছর আগে তৈরি হয়েছিল, সেগুলি তৈরি করা হয়েছিল জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্রের নিয়ম মেনে। প্রতিটি মন্দির একটি শক্তি কেন্দ্র। এই শক্তির কথাই বলবো আজ আমি, জয়দেব শাস্ত্রী, এবং জ্যোতিষ বিশ্লেষণ করব। মন্দিরের শক্তি গ্রহ নিয়ে আলোচনা করব আজকে আমি। পঞ্চম ভাব মন্দিরের জ্যোতিষীয় ঘর। জ্যোতিষে পঞ্চম ভাব হলো পূজা, ভক্তি ও আধ্যাত্মিকতার ঘর। মন্দির পঞ্চম ভাবের প্রতীক। যে সমাজে পঞ্চম ভাব শক্তিশালী, সেই সমাজে আধ্যাত্মিকতা, জ্ঞান ও সংস্কৃতি সমৃদ্ধ। কেতু মানে কি? মোক্ষ মন্দিরের কারক। কেতু হলেন মোক্ষের গ্রহ, আধ্যাত্মিকতার গ্রহ। মন্দিরের শক্তি কেতুর শক্তি। যে স্থানে কেতুর প্রভাব শক্তিশালী, সেই স্থান প্রাকৃতিকভাবেই শক্তি কেন্দ্র হয়। ভারতের যে জায়গাগুলোতে বড় মন্দির আছে, সেই জায়গাগুলোতে একটি বিশেষ ভৌগোলিক ও জ্যোতিষীয় শক্তি আছে। বৃহস্পতি ও মন্দির রক্ষার যোগ নিয়ে আজকে আলোচনা করব। বৃহস্পতি হলেন ধর্মের রক্ষক। যে সমাজে বৃহস্পতি শক্তিশালী, সেই সমাজে মন্দির রক্ষা পায়। আজকের ভারতে বৃহস্পতির প্রভাব ক্রমশ বাড়ছে, এটা একটি শুভ লক্ষণ। একটা কাহিনী বলবো, পুরাণের এক কাহিনী বলবো। সোমনাথ মন্দিরের অপরাজয়ের শক্তি। সোমনাথ মন্দির ভারতের সবচেয়ে শক্তিশালী জ্যোতির্লিঙ্গ, জানেন তো? ইতিহাসে এই মন্দির বারবার ধ্বংস হয়েছে, কিন্তু বারবার পুনর্নির্মিত হয়েছে। গজনীর মাহমুদ মন্দির ভেঙেছিলেন, কিন্তু মন্দির আবার উঠেছে। আওরঙ্গজেব কাশী বিশ্বনাথ মন্দির ভেঙেছিলেন, কিন্তু শিব আবার প্রতিষ্ঠিত হয়েছিলেন। এর কারণ কি? জ্যোতিষশাস্ত্র বলে
কিছু স্থান প্রকৃতিগতভাবেই শক্তি কেন্দ্র, সেই স্থানে নির্মিত মন্দির ধ্বংস করা যায়, কিন্তু সেই স্থানে শক্তি ধ্বংস করা যায় না। তাই মন্দির বারবার ভাঙলেও বারবার উঠেছে, এটাই ভারতীয় সভ্যতার সবচেয়ে বড় প্রমাণ। এই সভ্যতা অপরাজয়। রাজেশবাবু, মন্দির শুধু ইট পাথরের নয়, মন্দির হলো একটি জাতির আত্মার প্রতীক। সেই আত্মা যতদিন জীবিত, মন্দির যতবার ভাঙুক উঠবে। কি বিশ্বাস করবেন কি করবেন না আপনার, বিশ্বাস করুন মন্দির শুধু ধর্মের নয়, সংস্কৃতি ও সভ্যতার কেন্দ্র। মন্দির রক্ষা মানে সভ্যতা রক্ষা। বিশ্বাস করবেন না কোনটা, মন্দির নিয়ে রাজনীতি ভালো, এটাও ভুল। মন্দিরকে ভোটের হাতিয়ার বানানোর ধর্মের অসম্মান। কি করবেন, নিজের এলাকায় মন্দিরের সংস্কার ও রক্ষার অংশ নিন, এটাই সবচেয়ে বড় ধর্মকর্ম। কি করবেন না, মন্দির নিয়ে রাজনৈতিক ঝগড়ায় অংশ নেবেন না। মন্দির রাজনীতির উপরে, বুঝলেন, মন্দির রাজনীতির উপরে। তন্ত্রের কথা বলি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের স্মরণের কথা বলি। প্রতিদিন সৌরাষ্ট্রে সোমনাথং চ, এই শ্লোক পাঠ করুন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের স্মরণ ভারতের আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত রাখে। মন্দির দর্শন করবেন, সপ্তাহে অন্তত একবার মন্দিরে যান। শুধু পূজা নয়, মন্দিরের ইতিহাস জানুন। ভারতের মন্দিরগুলো হাজার বছরের ইতিহাসের সাক্ষী। এগুলি ভাঙা হয়েছে কিন্তু মন মুছে যায়নি। এই অদম্য শক্তি ভারতীয় সভ্যতার প্রাণ। যতদিন এই মন্দিরগুলো আছে ততদিন ভারত আছে, যতদিন ভারত আছে ততদিন এই মন্দিরগুলো থাকবে থাকবে থাকবে। আপনাদের একটা বড় সুখবর দেব, এমন একটা মন্দির তৈরি হতে চলেছে যেখানে যেখানে হিন্দু ধর্ম আমাদের মনে এক জায়গা, এবং এমন একটা মন্দির তৈরি হতে চলেছে যেখানে শিক্ষামূলক ওই মন্দির দর্শন মাত্রই, যে মন্দির ঠাকুর বিশ্বাস করে না তার মধ্যেও ঐশ্বরিক বা মানে ঐশ্বরিক জ্ঞান বা ঠাকুরের একটা আভাস চলে আসবে। সেই মন্দিরের অপেক্ষায় থাকুন। আমরা সকলেই সেই সময়ের অপেক্ষা করি। আহ, আর সত্যি বুঝতেই পারছেন, এরকম একটা সমস্যার সমাধান অনুষ্ঠান, শুধু সমস্যার সমাধান যে উনি করছেন মানুষের জন্য সেটা কিন্তু নয়, এমন একটা অনুষ্ঠান যেটা আমরা উপহার পেলাম, কত কিছুর আমরা জ্ঞান পেলাম। এর আগে অ্যাস্ট্রোলজিতে এইভাবে গ্রহ নক্ষত্রের কথা তো অনেকেই বলেছে, কিন্তু পৌরাণিক কথা তুলে এনে সেটাকে ব্যাখ্যা করা এবং সেটাকে সায়েন্সের সঙ্গে মিলিয়ে যে একদম অথেন্টিক প্রতিকার করা, এটা কিন্তু অনেক জ্ঞানের ভান্ডার না থাকলে বা বিস্তারিত বই না পড়লে বা সেটা নিয়ে গবেষণা না করলে কিন্তু মানুষ এতটা মানে তীক্ষ্ণ বুদ্ধি আপনাকে বলবো, এবং অনেক বুদ্ধি রাখেন আপনি এবং অনেক জ্ঞান রাখেন আপনি। যেই কথাটা বলেন যে আজকে আপনি অ্যাস্ট্রোলজি মানে একটা রেভলিউশন এনেছেন, সত্যি আপনার কথাবার্তা দেখলে, আপনার অনুষ্ঠান দেখলে কিন্তু দর্শক বন্ধু সেটা বুঝতে পারে। আরেকটি বিষয়, যারা এখনো অবধি এসে পৌঁছাননি এই মানুষটার সান্নিধ্যে একবার আসুন। আমার মনে হয় যে আপনাদের জীবনে অনেক কিছু আপনারা শিখতে তো পারবেন অবশ্যই, কিন্তু একটা বিস্তার ফারাক আপনারা দেখতে পারবেন। আমাদের কিন্তু বুকিং চলছে, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন বুকিং নাম্বারে। এছাড়াও যারা হয়তো আসতে পারছেন না, অনেক দূরে থাকেন, তারাও কিন্তু বলছেন কি করে আসবেন, আসার দরকার নেই। যারা আসতে পারছেন না তারা কিন্তু আমাদের অনলাইন কনসালটেন্সি সুযোগ আছে, এবং বিশ্বে প্রথমবার এরকম একটা প্ল্যাটফর্ম এনেছে যেখানে আধুনিক টুলসের মাধ্যমে আমরা কিন্তু প্রতিকার দিচ্ছি। এবং আমাদের অনলাইন মেম্বারশিপ যারা নেবেন তারা কিন্তু প্রত্যেক দিন কি খাবেন, কি করলে আপনারা আরো সাকসেসফুল হবে, কি করলে আপনারা আনন্দে থাকবেন, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। সময় একদম শেষের দিকে যাওয়ার আগে কয়েকটি কথা আপনার মুখ থেকে শুনুন। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় কিন্তু আমাদের একদমই নেই। আরো অনেক কথা বলার থাকে, আপনাদের সাথে অনেক গল্প করার থাকে, এবং আপনারা অনেক কোশ্চেন বলেন, সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার থাকে। তাই লাস্টে একটা কথাই বলবো, যে সমস্যা তো জীবনে থাকবেই, কিন্তু সেটাকে পুষে রাখবেন না। সমস্যার সমাধান করাই বুদ্ধিমানের কাজ। তাই দেরি না করে কনসালটেন্সি নিয়ে নিন, অনলাইন হোক আর অফলাইন হোক। আর যারা শিখতে চাইছেন তারা অতি সত্বর কন্ট্যাক্ট করুন। আমাদের শিক্ষার জায়গাটা কিন্তু অনেকটাই বৃহৎ। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।